নবান্নের নির্দেশিকার পরে পরেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার। মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টারে 3 অনুপ্রবেশকারী। লালগোলার পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হলো 3 জন অনুপ্রবেশকারীকে। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর, মুর্শিদাবাদ জেলার লালগোলার হোল্ডিং সেন্টারে 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। জানা যাচ্ছে লালগোলার যে পদ্মা ভবন তৈরি করা হয়েছিল সেই পদ্মা ভবনের 3 তলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। সূত্র মারফত জানা যাচ্ছে লালগোলায় যে 3 তলা পদ্মা ভবন করা হয়েছিল মৎস্য ব্যবসায়ীদের জন্য, মূলত যারা পদ্মাতে এবং নদীতে মাছ ধরার কাজ করতো বা করেন তাদের জন্য এই পদ্মা ভবন নির্মিত করা হয়েছিল। 3 তলার মধ্যে নিচু তলায় যারা থাকেন তারা হচ্ছে মৎস্য ব্যবসায়ী মানুষ এবং দোতলায় একটি ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে এই ভবনে, এবং যে তৃতীয় তলা রয়েছে সেটাকেই কিন্তু হোল্ডিং সেন্টার করা হয়েছে। সেখানে নতুন করে কিছু নির্মাণ করা হয়নি, তবে পদ্মা ভবনের তৃতীয় তলাকে ব্যবহার করা হচ্ছে হোল্ডিং সেন্টারের জন্য। ইতিমধ্যে প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে 3 তলায় যে হোল্ডিং সেন্টার করা হয়েছে সেখানে কিন্তু 3 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে, অর্থাৎ যারা অবৈধভাবে প্রবেশ করেছিল তারা কিন্তু রাখা হয়েছে 3 তলায় হোল্ডিং সেন্টারে। মুর্শিদাবাদ জেলায় যে প্রায় 125 কিলোমিটার বাংলাদেশের বর্ডার রয়েছে সেই বর্ডারে কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেখান থেকেই হয়তো সম্ভবত এই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করেছিল, পুলিশ তাদেরকে ধরেছে। আপাতত এই 3 জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। মুর্শিদাবাদ জেলার লালগোলার পদ্মা ভবনের 3য় তলায় করা হয়েছে হোল্ডিং সেন্টার। সেই 3য় তলায় কিন্তু তালা মেরে রাখা হয়েছে। পুলিশ প্রশাসন রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে লালবাগ কোর্টের আইনজীবী মোহাম্মদ শাহজাহান আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। লালগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ। প্রথমত যে হোল্ডিং সেন্টারের বিষয়টা বলছেন সেটা হলো এই যে সেখানে অবৈধ অনুপ্রবেশকারী যারা ইলিগাল মাইগ্রেন্টস বিভিন্ন দেশ থেকে হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আশেপাশের যে সমস্ত দেশগুলি আছে ভারতের, সেখান থেকে মূলত তারা ইলিগালি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বৈধ নথিপত্র ছাড়া। তাদেরকে ডিটেন করে সে দেশে তার নিজের দেশে ডিপোর্ট করার যে ব্যবস্থাপনা করা হয়েছে, এর আগেই আমাদের বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কেন্দ্রের নির্দেশনা এসছে, কিন্তু রাজ্যে অন্য সরকার থাকাকালীন এগুলো সম্ভব হয়নি। কিন্তু সিএর আন্ডারে এর আগেও অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে। যারা 24 সালের শেষ পর্যন্ত ভারতবর্ষে এসছে তারা যদি কোথাও ক্ষতিগ্রস্ত কিংবা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় কিংবা এই যে পাশের দেশগুলো সেখান থেকে হিন্দুরা মূলত বেসিক্যালি তারা সংখ্যালঘু সম্প্রদায় এদেশে এসে আশ্রয় গ্রহণ করতে পারে সিএর মাধ্যমে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেখানে পরিষ্কারভাবে বলা হলো যে কে কে কারা পাবে এবং কারা পাবে না, এ নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। এখন মূলত যিনি বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা প্রেস বিবৃতিতে তিনি বললেন যে আমরা কোনো মতেই অবৈধ অনুপ্রবেশ মানছি না। এর আগে যে অবৈধ অনুপ্রবেশকারীরা ছিল তাদেরকে পুলিশ ডিটেন করতো, আদালতে তোলা হতো এবং দিনের পর দিন তাদেরকে খাইয়ে পরিয়ে নিজের দেশের জেলে রাখা হতো এবং নিজের উকিল এঙ্গেজ করে, সরকারি উকিল এঙ্গেজ করে তাদের মামলা লড়ার ব্যবস্থা করা হতো। এই যে একটা প্রক্রিয়া লম্বা সময় ধরে, সেই প্রক্রিয়াটাকে কাটছাট করে একদম শর্ট উপায়ে বলা হলো যে আগে ধরবো বাংলাদেশি, পাঠাবো বাংলাদেশে, ধরবো পাকিস্তানি, পাঠাবো পাকিস্তানে। এই যে একটা ব্যাপার, সেটাকে কার্যকর করার জন্যই মূলত তিনি স্টেপ নিচ্ছেন। এবং সেখানে বলা হলো যে পরিষ্কার ভাষা একটা ভয়ের কারণ যেখানে দেখা দিচ্ছে সেটা হলো এই যে যারা ভারতে এসছে তারা যদি আশ্রয় শরণার্থী যদি না হয় এবং শরণার্থী হলেও তারা যদি সিএর আন্ডারে অ্যাপ্লিকেশন না করে থাকে, তাহলে তিনি পরিষ্কারভাবে এই ভাষাতেই বললেন যে সিএর আন্ডার যারা অ্যাপ্লিকেশন করেনি তারাই অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। এই কথাটা তিনি উচ্চারণ করলেন প্রেস বিবৃতির মাধ্যমে। তাহলে পরিষ্কার এখানে যারা মূলত ভারতবর্ষে এসে বহুত দিন ধরে থাকছেন, তাদের বৈধ নথিপত্রে আছে কিন্তু তাদের ভোট ডিলেট হয়ে গেছে, তাদেরকে অবৈধ ঘোষণা ইতিমধ্যে করার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ভয়। তারা যদি সিএর আন্ডারে অ্যাপ্লিকেশন যারা না করেছেন তাদের ক্ষেত্রে ভয়। যে কোনো মুহূর্তে আপনাদেরকে বাড়ি থেকে অ্যারেস্ট করা যেতে পারে এবং আপনাকে ডিটেন করে ডিপোর্ট করার ব্যবস্থা করা হতে পারে। সেটা যে কোনো দেশের বাসিন্দা হতে পারে। মূলত আমরা যেহেতু এই বর্ডারে লাগোয়া পশ্চিমবঙ্গ, সেটা হলো বাংলাদেশ লাগোয়া, সেহেতু বাংলাদেশি যারা ভারতে যারা শরণার্থী হোক আর অনুপ্রবেশকারী হোক অবৈধ, তারা যারা সিএর আন্ডারে আশ্রয় গ্রহণ করেননি, ভারত সরকারের কাছে সিটিজেনশিপের জন্য, নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করেননি, তারাই বিপদে আছেন। তাই এটা মাথায় সঠিক এবং সচেতনভাবে এটা বুঝতে হবে যে কারা বিপদে। এখানে
শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা 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 যে চেঁচানো হচ্ছিল, শুধু তারাই বিপদে নয়, বিপদে আছে হিন্দু বাঙালি। সর্বশেষ কথা হলো বাঙালি, এই বাঙালি যে একটা বাঙালি তাড়ানোর যে ব্যবস্থা করা হয়েছে এই সরকারের, মূলত সেই অভিসন্ধিটা আমরা দেখতে পাচ্ছি যে যারাই সিএর আন্ডারে অ্যাপ্লিকেশন করেনি তারাই অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষণা হয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে তাদেরকে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। এবং হোল্ডিং সেন্টার নিয়ে কী বললেন তিনি মুখ্যমন্ত্রী, যে প্রত্যেকটা জেলার ডিএমকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি এসছে এবং তিনি সেটা কার্যকর করার জন্য ইমিডিয়েট অ্যাকশনের কথা বলেছেন। ইমিডিয়েট অ্যাকশন বলতে যে আজ যিনি অর্ডার দিয়েছেন রাত্রের মধ্যেই আপনাকে এই অর্ডারটা কার্যকর করতে হবে। আমরা ইতিমধ্যে দেখলাম যে আজকের ঘটনা যে লালগোলা এবং শিলিগুড়ি থেকে অনেককে ধরপাকড় শুরু হয়েছে এবং তারা তাদের আঙ্গুল দেখিয়ে চেঁচিয়ে বলছে যে আমরা বৈধ ভারতীয়, আমরা এই দেশে ভোটার এবং এখানে ভোট দিয়েছি আমরা, ঠিক আছে, আমরা 14 পিঢ়ির বাসিন্দা এই দেশে, তবুও তাদেরকে ছুটি পাওয়া মাত্রই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ডিটেন করার ব্যবস্থা করা হয়েছে। তো কোথাও ভুল ত্রুটি থাকা সমেত যে প্রক্রিয়াটা চলছে সেটা খুবই মারাত্মক একটা প্রক্রিয়া। এখানে যদি কোথাও এক সুতো ভুল হয়ে যায় তাহলে একটা মানুষের জীবন নিয়ে ছেলেমেলে খেলা হতে পারে। তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা নিজেদের ডকুমেন্টস যে ঠিকঠাক রাখুন এবং বৈধ নথি যেটা যে কোনো মুহূর্তে চাইলে আপনার সরকারের ব্যাপারে আপনি পেশ করতে পারেন, সে পুলিশই হোক আর কোনো প্রশাসনিক আধিকারিক হোক, আপনার বাড়ি গিয়ে আপনাকে চাইলে পরে আপনি যেন তৎক্ষণাৎ তাদেরকে সেটা প্রোভাইড করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বলছি এখানে তো অনেক মানুষ যারা ভোটার ডিলিট হয়েছে তারা তো একটা মানে ভয় করছে যে হয়তো তারাকেই তুলে নেবে, এটার বিস্তারিত একটু বলুন। আমি তো প্রথমেই বললাম যে অবৈধ অনুপ্রবেশকারী যে ডেফিনেশন, যে সংজ্ঞাটা, সেটা মূলত গড়পড় করে ফেলছে। তারা কি করতে চাইছেন যে অবৈধ অনুপ্রবেশকারী কারা সেটাকে ব্যাখ্যা করতে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মাননীয় তিনি বলে ফেললেন যে যারা সিএর আন্ডারে অ্যাপ্লিকেশন করেনি তারাই অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে এটা বুঝতে কারো বাকি নেই যে অবৈধ অনুপ্রবেশকারী কারা, কাদেরকে ডিটেন করা হবে, কাদেরকে চালান করা হবে, এটা বুঝে নিতে হবে। যে 27 লক্ষ মানুষ বর্তমানে ডিলেট পর্যায়ে আছে, অর্থাৎ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, যারা ভারতীয়, যারা ভারতবর্ষে জন্মেছে, তার পিতা মাতা ভারতবর্ষের, সেও নিজেও ভারতবর্ষ, তাদের কি কোনো সমস্যা আছে? এখন ট্রাইব্যুনালে হাতে বিচারাধীন বিষয় এগুলো সেভাবে বিস্তারিত আমাদের বলার কিছু নেই। এখন ট্রাইব্যুনাল যেদিন চাইবে, সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 50 বছর হতে পারে, আবার কালকেও হতে পারে। এর কোনো নির্দিষ্ট সময়সীমা হতে পারে না। কেউ যদি বলে যে আমার 1 বছরের মধ্যে ভোট উঠবে, সে একদমই ভুল পন্থার মধ্যে আছে। কারণ আপনাকে কখন কিভাবে ট্রাইব্যুনাল বিচারাধীন বিষয় আপনাকে ডাকবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই প্রসেসটা যে খুব লেন্দি হতে চলেছে এটা বুঝতে গেলে সায়েন্স পড়তে হয় না। কেননা এই 10 জন মিলে 28 লক্ষের বিচার করা, যেখানে কোটি কোটি মামলা ভারতবর্ষের মতো দেশে পেন্ডিং হয়ে পড়ে আছে, এখানে আপনার মনে হয় যে 28 লক্ষ এই বিচারাধীন বিষয়গুলো খুব দ্রুততার সঙ্গে হবে? এটা কখনোই সম্ভব না। তাই যারা ডিলেট ভোটার তাদের সকলেই বিপদের মধ্যে আছে। এখন হাইকোর্ট একমাত্র ভরসা। হাইকোর্ট হয়তো আপনার যে লেন্দি প্রসেস সেটাকে খুব অল্প সময়ের মধ্যে করে দিতে পারে। যেমন এর মধ্যে আমরা দেখেছি অনেক প্রার্থী যারা ভোটে দাঁড়াবার অজুহাতে হাইকোর্টে গিয়েছিলেন, তাদের সুরাহা হয়ে গেছে। এমনও আপনাকে যে বিষয়টা খুবই রিজনেবল গ্রাউন্ড যদি থাকে আপনার, তাহলে আপনি হাইকোর্টে দ্বারস্থ হতেই পারেন। আপনার সেই গ্রাউন্ড দেখে আপনি বলতে পারেন হাইকোর্টে যে আমার এই এমার্জেন্সিটা আছে, আমার ভোটটা ব্যবস্থা করা হবে। যেমন মূলত এমার্জেন্সি বলতে আমরা যে বৈদেশিক কোনো ভ্রমণ হতে পারে, যেমন হজ উমরা যেগুলো করে থাকে, এছাড়া ভোটে দাঁড়াবার যে ইস্যু, এটাও একটা এমার্জেন্সি গ্রাউন্ড ছিল। এরকমই কিছু গ্রাউন্ডে আপনি হাইকোর্টে যেতে পারেন। আচ্ছা, বিভিন্ন রাজনৈতিক দল যেমন মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের 5 বারের এমপি, কংগ্রেসের তাবড় নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে ট্রাইব্যুনাল যে বিচার ব্যবস্থা আছে 27 লক্ষ ভোট ডিলেট পর্যায়ে, সেগুলোকে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হোক এবং ব্লক ভিত্তিক করা হোক, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। তো আপনাদের যে আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে কি এইরকম কোনো চিঠি মুখ্যমন্ত্রী বা যিনি হাইকোর্টের মানে জজ সাহেব আছেন তার কাছে কি আপনারা করেছেন? না, আমরা কোনো ধরনের চিঠির রাজনীতি আমরা করি না।
কারণ অধীরবাবু এখন কাজ হারিয়ে বেকার অবস্থায় আছেন, ঠিক আছে। তিনি এখন কাজ কাম নেই, বসে বসে চিঠি লিখছেন। আজকাল দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনো মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন, কখনো রেলমন্ত্রীকে, কখনো প্রধানমন্ত্রীকে, যার চিঠির কোনো দিনও উত্তর হয় না, যার চিঠির কখনো রেজাল্টও হয় না, ফলাফল হয় না। তাহলে এমন চিঠি লিখে কোনো কাজও নেই, ঠিক আছে। ইনি একটা রাজনীতিবিদ যিনি কাজ হারিয়ে বসে আছেন, তাই কাজ নয়, তাই এসব চিঠির রাজনীতি করেন। আমরা চিঠির রাজনীতি করি না, আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমে, লড়াই থেকে, সেটা ট্রাইব্যুনাল হোক, হাইকোর্ট হোক, যেখানেই হবে সেখানেই আমরা রাজি আছি, সেখানেই হোক, কিন্তু ব্যবস্থাটা একটু দ্রুততার সঙ্গতে হোক, এটাই হলো আমাদের দাবি।